নমস্কার। আজ আমি রবি ঠাকুরের বউ উপন্যাসটির ১০ম পর্বটি পাঠ করব। এই উপন্যাসটি লিখেছেন শ্রী রঞ্জন বন্দ্যোপাধ্যায়। একজনের কথা সব শেষে না বললেই নয়, কারণ আমি তাকে খুব ভালোবেসেছিলাম। আমি এই ভালোবাসার কথাটা কাউকে বলতে পারিনি। আমি তো কোনো অন্যায় করিনি। আমি যে খুব একা, আর আমার মনের ভিতর অনেক কষ্ট। সে সব বুঝেছিল, তাই তাকে ভালোবেসেছিলাম। তার মতো ভালো আমার শ্বশুর বাড়িতে আমাকে আর কেউ বাসেনি। সে আমার থেকে মাত্র 4 বছরের বড়। আমি যখন বউ হয়ে 9 বছর 9 মাস বয়সে জোড়াসাঁকোর বাড়িতে এলাম, বন্ধুর মতো এসে আমার হাত ধরল সে। তখন তার বয়স সবে 13 পেরিয়েছে। ঠিক যেমন রবি ঠাকুরের সঙ্গে 2 বছরের বড় নতুন বউঠানের বন্ধুত্ব, ভালোবাসা তৈরি হলো, আমার সঙ্গে ঠিক তেমনই বন্ধুত্ব, ভালোবাসা তৈরি হলো ঠাকুর বাড়ির এই ছেলেটির। সে ছিল জন্মরুগ্ন, আর তার বাপ ছিল বদ্ধ পাগল। মাও যে তাকে খুব দেখতো তাও নয়। ঠাকুর বাড়িতে তারা ছিল একটু এক ঘরে মতো। সে ভালো করে হাঁটতে পারতো না। কত সময় আমাকে ধরে ধরে হাঁটতো। পা ঘষে ঘষে চলতো বলে সে মেলামেশায় লজ্জা পেত। আমি তার মনের কষ্ট বুঝতাম। এভাবেই ওর প্রতি আমার ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা, মাতৃত্ব সব মিলেমিশে ছিল। ওকে না দেখলে ওর জন্য খুব মন কেমন করতো। ওই যে আমাকে যত্ন করে লেখাপড়া শিখিয়েছিল। ও খুব ভালো সংস্কৃত জানতো। সংস্কৃত কাব্য, নাটক আমাকে পড়ে শোনাতো, আবার ব্যাখ্যা করে বুঝিয়েও দিত। ওই আমাকে কালিদাসের মেঘদূত আর কুমার সম্ভব পড়িয়েছিল। কুমার সম্ভব পড়ে খুব লজ্জা পেয়েছিলাম। শিব আর পার্বতীর কত আদরের কথা কি খোলাখুলি লিখেছেন কালিদাস। আমি যে একটু আধটু সংস্কৃত শিখতে পেরেছিলাম, সেটা কিন্তু ওর জন্যে। ও সুন্দর কবিতা লিখত। 16 বছর বয়সে গান লিখেছে। সেই গান মাঘোৎসবে গাওয়া হয়েছে। আমার বর তখন বালক পত্রিকার সম্পাদক। সেই পত্রিকায় ওর লেখা বেরিয়েছে। তারপর সে যখন আমাদের সঙ্গে শিলাইদহে থাকতে এলো কিছুদিনের জন্যে, তখন সে তার খাতায় কত যত্নে টুকে রাখত ফকিরদের কাছে শোনা গান। গগন হর করার গানও তার খাতায় লেখা ছিল। আর একটা অন্য কথা বলি, যা কেউ জানে না। নতুন বউঠানের মতো আমিও একদিন আত্মহত্যা করতে চাইলেন। সে ছিল আমার সঙ্গে সেদিন। আমরা তখন একসঙ্গে শিলাইদহে, সে আর আমি। আমরা দুজনই হয়তো একসঙ্গে মরতাম। নতুন বউঠান একলা একলা বিষ খেয়ে মরতে পেরেছিলেন। আমরা হয়তো দুজনে একসঙ্গে শেষ হতে চেয়েছিলাম। সেদিন শিলাইদহের ওপরে একটা চরের সামনে আমাদের বোট লাগানো আছে। বিরাট চর, ধুধু করছে, কোথাও শেষ নেই। গ্রাম নেই, লোক নেই, কিচ্ছু নেই, শুধু চর। সে বললে, ওই চরের শেষটা একবার চলো দেখে আসি, সেখানে নাকি রূপকথার দেশ। আমি বললুম, রূপকথার দেশে গেলে ফিরতে যদি ইচ্ছে না হয়? সে বললে, তবে ফিরব না। আমি বললুম, তোমার পায়ের এই অবস্থায় হাঁটতে পারবে তো? সে বললে, তুমি তো আছো। আমরা বেরিয়ে পড়লুম। হাঁটছি তো হাঁটছি, কেমন যেন একটা নেশা ধরে গেল। হঠাৎ সূর্য ডুবে গেল।
আর ঝুপ করে নেমে এলো অন্ধকার। আমরা দিক হারালুম। হাঁটতে হাঁটতে এমন একটা জায়গায় পৌঁছলাম যেখানে ছলাৎ ছলাৎ জলের শব্দ। আমরা বোধহয় চরের শেষে পা বা ধারে চলে এসেছি। অন্ধকারে জল দেখা যাচ্ছে না। সম্ভবত কয়েক ঘন্টা হেঁটেছি। কোনো কথা বলিনি দুজনে, শুধু হাত ধরে হেঁটেছি। আর একটু হাঁটলেই কালো পদ্মার বুক। আমরা দুজনেই থেমে গেলুম। নতুন বউঠান পেরেছিলেন, আমরা পারলুম না। ওইটুকু পথ হাঁটবার সাহস হলো না আমাদের। আমি ভেবেছিলাম ওর হাত ছাড়িয়ে একাই চলে যাই, পদ্মার কালো জলে ডুবে মরি। কিন্তু ওর হাত কিছুতেই ছাড়তে পারলুম না। ও আমার মনের ভাব বুঝে আমাকে জড়িয়ে ধরল। পদ্মার তীরে অন্ধকার রাত্রে আমি ওর বুকের মধ্যে নীরবে কেমন যেন জড়িয়ে রইলাম। মরবার ইচ্ছেটা আস্তে আস্তে নিভে গেল। হঠাৎ মনে হলো বোটে ফিরবো কেমন করে, তাও তো জানি না। আমরা পথ হারিয়েছি। পথটা অন্ধকারের মধ্যে আন্দাজ করে হাঁটতে লাগলাম। এবার খুব ক্লান্ত, মনে হচ্ছে এ পথ শেষ হবে না। ভীষণ ভয় করছে। হঠাৎ শুনতে পেলাম কিছু আর্তকণ্ঠে ডাকাডাকি। দেখতে পেলাম লণ্ঠনের আলো। আমাদেরই খুঁজতে বেরিয়েছে বেশ কয়েকজনকে নিয়ে স্বয়ং রবি ঠাকুর। শেষ পর্যন্ত বোটে ফিরলাম। রবি ঠাকুর বললেন দুটি কথা। এক, স্ত্রীর স্বাধীনতার বিরুদ্ধে দৃঢ় প্রতিজ্ঞা করলাম। দুই, তোমাদের এইভাবে একলা বেরোনো বন্ধ। তারপর আমার সঙ্গীতের দিকে শুধু একবার তাকালেন, সেই দৃষ্টি যথেষ্ট। আমি ভাবলাম অন্য কথা। সত্যিই যদি মরতে পারতুম, প্রতিদিনের সংসার থেকে দূরে, এই ধুধু নির্জনতার মধ্যে নিঃশব্দ অন্ধকারে বন্ধুর সঙ্গে। তবু ভয় করলো কেন? সে কলকাতায় ফিরে গেল। তার রোজ জ্বর হতে লাগলো, তার অসুখ বাড়তেই লাগলো। আমাকে আমার বর কিছুতেই কলকাতায় যেতে দিল না। আমি শিলাইদহে, আমি নাওয়া খাওয়া ছেড়ে দিয়ে বললুম আমি কলকাতায় যাবই। কিন্তু যেতে পারলাম কই? তার আগেই তো তার মৃত্যুর খবর এলো আমার কাছে। মা গো, আমার তো কোনো বন্ধু নেই। সে ছিল আমার একমাত্র বন্ধু। সে আমার পাগল ভাসুর বীরেন্দ্রনাথের একমাত্র সন্তান বলেন্দ্রনাথ। মাত্র 29 বছর বয়সে চলে গেল। তা বন্ধুরা, কেমন লাগলো আজকের এই 10ম পর্বের পাঠটি? যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।